আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সনের বার বিজিএস এর প্রশ্ন করছিলাম। এর ধারাবাহিকতা আমরা ইতিমধ্যে তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং সাক্ষ্য আইন, বিগত সনের সকল বার বিজিএস প্রশ্ন আইন পাঠ থেকে আমরা পড়েছি। আশা করছি আপনারাও পড়ছেন। আপনারা মেইন মেইন কিওয়ার্ড বিষয়গুলো হাইলাইটার দিয়ে দাগিয়ে আপনারা পড়ার চেষ্টা করছেন, নিজেরা নোট করছেন। আহ আশা করছি আপনাদের এই শোনার মধ্য দিয়ে যে সময়টা আপনাদের পড়তে মন চাইবে না, অন্তত বইটা, আইন পাঠ বইটা সামনে রেখে অন্তত আমাদের কথাগুলো শুনলে, আমার কথাটা শুনলে আপনার হয়তো কিছুটা উপকারে আসতে পারে। যদি উপকারে আসে তাহলে আমাদের এই স্টেট ল একাডেমির এই চ্যানেলের পাশে থাকুন, আমাদের একাডেমির পাশে থাকুন। ইনশাল্লাহ উপকৃত হবেন। ঠিক আছে, শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, অফেন্স এর সংজ্ঞা। অফেন্স কি এবং ইন্টেনশন এবং মোটিভ বলতে কি বোঝায়? এখন মোটিভ, কখন মোটিভ প্রাসঙ্গিক গণ্য হয়? আমরা একটু অফেন্স কি জিনিস দেখি। দণ্ডবিধির 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। 40 ধারায় প্রথম অংশে বলা হয়েছে অপরাধ বলতে এই কোড বলে শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয়কে বোঝায়। 40 ধারায় দ্বিতীয় অংশে অপরাধের সংজ্ঞায় ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে এবং এই অনুচ্ছেদ বলে অপরাধ বলতে যে কোনো বিশেষ আইন বা স্থানীয় শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অতঃপর 40 ধারা তৃতীয় অংশে অপরাধের সংজ্ঞা আরো বিস্তৃত করা হয়েছে এবং উক্ত অংশে অপরাধ বলতে যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান বা বেশি মেয়াদের, বা সুতরাং অপরাধ বলতে এমন কোনো বিষয়কে বুঝায়। দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন যে সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো বর্ণিত শাস্তি জরিমানা বা ব্যতীত 6 মাসের সমান বা বেশি মেয়াদের। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 1898 এর 4-এর মধ্যাহ্ন ধারাতেও অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে অপরাধ বলতে সে সকল কার্য বা কার্যবিরতিকে বোঝাবে যেগুলো বর্তমানে বলবৎ আইনে শাস্তিযোগ্য করা হয়েছে। এখন আমরা দেখব ইন্টেনশন অর্থ কি। অভিপ্রায় বলতে যুক্তিযুক্ত কারণ বা ওজোর ব্যতীত আইনে ধারা নিষিদ্ধ কোনো কার্য করতে মনের উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝায়। অভিপ্রায় হলো কোনো নির্দিষ্ট পন্থায় কোনো কার্য করতে মনের দৃঢ় সংকল্প। এই এটা হলো কতিপয় সম্ভাব্য ফলাফল বিষয়ে মানসিক প্রশান্তি এবং উক্ত ফলাফল অর্জনের মানসিক কামনা। দণ্ডবিধি অনুসারে অভিপ্রায় হলো অপরাধ করার ইচ্ছা। অপরাধ করার প্রথম ধাপ হলো অভিপ্রায়। কোনো অপরাধী প্রথমে অপরাধ সংগঠনের অভিপ্রায় করে, অতঃপর অপরাধ সংগঠনের প্রস্তুতি গ্রহণ করে এবং তারপর অপরাধ সংগঠনের প্রচেষ্টা করে। শুধুমাত্র অপরাধ সংগঠনের অভিপ্রায় শাস্তিযোগ্য না। অভিপ্রায় অনুসারে প্রস্তুতি, প্রচেষ্টা বা কার্য না করা হলে কোনো অপরাধ হয় না। এখন আমরা দেখি মোটিভ অর্থ কি। মোটিভ অর্থ হলো একটি কার্যের পশ্চাতে যে উদ্দেশ্য থাকে, কি অভিপ্রায়ে কোনো ব্যক্তি কোনো কার্য করবে সেটা সৃষ্টিতে মোটিভ প্ররোচিত করে। কোনো অপরাধ সংগঠনের পিছনে অভিপ্রায় কি সেই সম্পর্কে মোটিভ ধারণা দিয়ে থাকে। অভিপ্রায় হলো একটি প্রক্রিয়া যেখানে মোটিভ হলো একটা লক্ষ্য, অভীষ্ট কাজের কারণ বা যুক্তি মোটিভ নির্দেশ করে। কোনো কার্যের গন্তব্যের শেষ বা চূড়ান্ত ধাপ হলো মোটিভ। উক্ত লক্ষ্য অর্জনের পূর্ব ধাপ হলো অভিপ্রায়। অভিপ্রায় বলতে তাৎক্ষণিক লক্ষ্য বোঝায় যেখানে
মোটিভ বলতে চূড়ান্ত বা দূরবর্তী অভীষ্ট লক্ষ্যকে নির্দেশ করে। মোটিভ ভালো বা মন্দ হতে পারে। অনেক ক্ষেত্রে মোটিভ বিশুদ্ধ হলেও মোটিভের পশ্চাতে সংগঠিত কার্য অপরাধজনক হতে পারে। মোটিভের বিশুদ্ধতা অপরাধজনক কোনো কার্যকে বিশুদ্ধ করে না। কোনো ব্যক্তি মসজিদের উন্নয়নের জন্য চাঁদা তুলল, যে মসজিদ উন্নয়ন করা হলো অভিপ্রায়, কিন্তু তিনি উক্ত চাঁদা তছরুফ করে নিজের একটা গাড়ি কিনলো। এখানে তছরুফ করে গাড়ি ক্রয় করা হলো মোটিভ। কোনো কার্য করার ক্ষেত্রে মানুষের যে অভিপ্রায় তা থেকে মোটিভ ভিন্ন হতে পারে। ক খ কে খুন করেছে, এখানে অভিপ্রায় হলো খুন করার, আর মানসিক অবস্থা বা খুন সংগঠিত করেছে। যেখানে মোটিভ হলো অভিষ্ট লক্ষ্য, যেখানে ক প্রতিশোধ নিতে উক্ত খুন করে থাকতে পারে। তাইলে আমরা মোটিভ তো বুঝে গেলাম। যখন মোটিভ প্রাসঙ্গিক গণ্য হয়, সাক্ষ্য আইনের 8 ধারায় মোটিভ প্রাসঙ্গিক হতে পারে। যে কার্য অপরাধের মোটিভ নির্দেশ করে অনুরূপ কার্য প্রাসঙ্গিক। পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর নির্ভর মামলায় যে ক্ষেত্রে মোটিভ প্রাসঙ্গিক হতে পারে। ফৌজদারি বিচারে প্রত্যেক সাক্ষ্যর অনুপস্থিতিতে মোটিভ সংক্রান্ত সাক্ষ্য গুরুত্বপূর্ণ হয়, বিশেষত যে ক্ষেত্রে মামলার পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর নির্ভর করে। এস কে শামসুর রহমান বনাম রাষ্ট্র 42 ডিএলআর এডি 200, এই মামলা বলা হয়েছে প্রত্যেক সাক্ষ্যর ক্ষেত্রে বা অপরাধের উপাদান হিসেবে মোটিভ প্রমাণিত নাও হতে পারে, কিন্তু যে ক্ষেত্রে অভিযুক্ত আপিলকারীকে সম্ভাব্য খুনি হিসাবে সন্দেহ করার কোনো কারণ নেই, বরং মৃত ভিকটিম এবং অভিযুক্ত আপিলকারী বন্ধু ছিল, শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা নির্ভর করে এমন প্রকৃতির মামলার ক্ষেত্রে কিছুটা মোটিভ সংক্রান্ত সাক্ষ্য থাকা উচিত। অপরাধীকে অভিযুক্ত করার ক্ষেত্রে যদিও মোটিভ অপরিহার্য শর্ত না, তথাপি মোটিভ অভিপ্রায়ের প্রশ্নে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হতে পারে। ফৌজদারি বিচারের ক্ষেত্রে সর্বদা মোটিভ প্রমাণ করা যায় না, যদিও রাষ্ট্রপক্ষ অপরাধের জন্য মোটিভ প্রমাণ করতে বাধ্য না। মোটিভের অনুপস্থিতি এমন একটি বিষয় যেটা কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে বিবেচনা করা যেতে পারে। যদি স্বচ্ছ বা বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ দ্বারা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে যে কতিপয় ব্যক্তি অপরাধ করেছে, সেক্ষেত্রে অপরাধ সংগঠন কর্তৃক কি তাকে প্ররোচিত করেছে সেটা বিবেচ্য বিষয় হতে পারে না। রাষ্ট্র বনাম খসরুদ 43 ডিএলআর এডি 197 মামলায় বলা হয়েছে অপরাধ সংগঠনে অপরাধের মোটিভ ছিল মর্মে যে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ দাবি করে উক্ত বিষয়ে রাষ্ট্রপক্ষ অবশ্যই কিছু না কিছু সাক্ষ্য হাজির করবে। যদিও প্রত্যেক ফৌজদারি মামলার মোটিভ দাবি করা সর্বদা আবশ্যিক না, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ মোটিভ দাবি করে, সেক্ষেত্রে মোটিভ প্রমাণ করতে সাক্ষ্য দাখিল করা রাষ্ট্রপক্ষের জন্য অপরিহার্য হয়ে যায়। সুতরাং যে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ মোটিভ দাবি করে সেক্ষেত্রে মোটিভ প্রাসঙ্গিক হবে কিনা সেই প্রশ্ন দেখা দেয়। আমরা 2য় নং প্রশ্নটা একটু দেখি, যে অপরাধ করার প্রচেষ্টা এবং অপরাধের প্রস্তুতির মধ্যে পার্থক্যগুলো কি কি। অপরাধ করার প্রচেষ্টা এবং অপরাধ করার প্রস্তুতির মধ্যে যে সকল পার্থক্য রয়েছে সেগুলো আমরা একটু দেখি। অপরাধ করার প্রচেষ্টা বা অপরাধের মধ্যে পার্থক্য। অপরাধ সংগঠনের 4টি ধাপ: অভিপ্রায়, প্রস্তুতি, প্রচেষ্টা এবং কার্য সংগঠন। কোনো অপরাধী প্রথমে অপরাধ সংগঠনের অভিপ্রায় করে, অতঃপর অপরাধ সংগঠনের প্রস্তুতি গ্রহণ করে এবং তারপর অপরাধ সংগঠনের প্রচেষ্টা করে। প্রচেষ্টা সফল হলে সে অপরাধ করেছে বলে গণ্য হয়, কিন্তু তার নিয়ন্ত্রণের বাহিরে কোনো কারণে সে ব্যর্থ হলে অপরাধ সংগঠনের প্রচেষ্টা করেছে বলে গণ্য হয় এবং সেই ক্ষেত্রেও সে দণ্ডিত হতে পারে। কিন্তু কতিপয় ব্যতিক্রম ছাড়া ছাড়া অপরাধের প্রস্তুতি শাস্তিযোগ্য না। নিচে অপরাধ করার প্রচেষ্টা বা অপরাধের মধ্যে পার্থক্যগুলো দেওয়া হলো। আমরা দেখি সংজ্ঞাগত পার্থক্য। প্রস্তুতি বলতে অপরাধ সংগঠনের প্রয়োজনীয় পন্থা বা পদক্ষেপ সমূহের পরিকল্পনা করা বোঝায়। অপরাধ সংগঠনের প্রচেষ্টা হলো প্রস্তুত সম্পন্ন করার পর অপরাধ সংগঠনের দিকে সরাসরি অগ্রসর হওয়া। যখনই প্রস্তুতি সম্পূর্ণ হয় তখনই অপরাধ করার প্রচেষ্টা শুরু হয়েছে বলে গণ্য করা হয়। প্রয়োজনীয়
দোষাবহ বা অভিপ্রায় নিয়ে যে মুহূর্তে সে কোনো কার্য করতে শুরু করে তখনই অপরাধ করার প্রচেষ্টা শুরু করেছে বলে গণ্য হবে। এরপরে হলো আমরা ধাপগুলা দেখি। প্রস্তুতি হলো অপরাধ সংগঠনের দ্বিতীয় ধাপ, যেখানে প্রচেষ্টা হলো অপরাধ সংগঠনের তৃতীয় ধাপ। যেখানে প্রস্তুতি সমাপ্ত হয় সেখানে প্রচেষ্টা শুরু হয়। এরপরে হলো শাস্তি। কতিপয় ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে প্রস্তুতি দণ্ডবিধির অধীন কোনো অপরাধ না, কিন্তু দণ্ডবিধির অধীন অপরাধ সংগঠনের প্রচেষ্টা সর্বদা একটি অপরাধ। দণ্ডবিধির অধীন কিছু সুনির্দিষ্ট ধারার প্রচেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধি ৩০৭ ধারার খুনের প্রচেষ্টা, ৩০৮ ধারায় নিন্দনীয় নরহত্যার প্রচেষ্টা, অন্যদিকে ৩০৯ ধারায় আত্মহত্যা করার প্রচেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যে ক্ষেত্রে প্রচেষ্টাকে কোনো সুনির্দিষ্ট ধারায় শাস্তিযোগ্য করা হয়নি সেক্ষেত্রে সেটা ৫১১ ধারায় শাস্তিযোগ্য হবে। যেমন চুরির প্রচেষ্টা দণ্ডবিধির কোন সুনির্দিষ্ট ধারায় শাস্তিযোগ্য না, এক্ষেত্রে চুরির প্রচেষ্টা ৫১১ ধারায় শাস্তিযোগ্য হবে। অপরাধের প্রস্তুতি, যে ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী অপরাধ, মারাত্মক গুরুতর অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র প্রস্তুতি শাস্তিযোগ্য করা হয়েছে। যেমন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ইত্যাদি সংগ্রহ করা ধারা ১২২ বলা আছে, এবং ডাকাতি সংগঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করা ধারা ৩৯৯ বলা আছে। এবং বাংলাদেশের সঙ্গে যে মৈত্রীবদ্ধ বা শান্তিতে বসবাসকারী কোনো ব্যক্তি রাজ্য এলাকাসমূহের উপর লুণ্ঠন করার প্রস্তুতি ১২৬ ধারাতে বলা আছে, এবং আক্রমণ করার অভিপ্রায়ে প্রস্তুতি ৩৫২-তে বলা আছে। তাহলে আমরা এই কয়টা ধারা একটু মনে রাখার চেষ্টা করব, যেগুলো অপরাধের প্রস্তুতি, যে ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী অপরাধ। এরপরে আমরা ৩ নং প্রশ্নে চলে যাই। দোষী মন মেন্স রিয়া না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটি তাৎপর্য দণ্ডবিধি পেনাল কোডের কয়েকটি বিধান উল্লেখে ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা ২০১০-এ আসছে। দেখেন, দোষী মন অর্থাৎ মেন্স রিয়া না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। বক্তব্যটি তাৎপর্য, ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করার প্রাথমিক শর্ত হলো দোষী মন থাকা এবং অপরাধজনক কার্য করা। অর্থাৎ দোষী মন এবং অপরাধজনক কার্য উভয়ের উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারিতে দণ্ডিত করবে। শুধুমাত্র দোষী মনের জন্য যেমন কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে না, ঠিক তেমনি শুধুমাত্র অপরাধজনক কার্যের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে অপরাধজনক কার্যের জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে। এরপরে আমরা একটু দেখি দোষী মনটা কি জিনিস। ফৌজদারি অপরাধের আবশ্যিক উপাদান হলো অপরাধ সংগঠনে অপরাধের দোষী মন, মেন্স রিয়া থাকা। দোষী মন নিয়ে দোষাবহ কার্য সংগঠন সংগঠন করলে শুধুমাত্র তখনই অপরাধ সংগঠিত হয়। এটা বলা হয় যে দোষী মন ছাড়া কোনো অপরাধ হতে পারে না। অভিপ্রায় এবং কর্ম উভয় সংযোগে অপরাধের সৃষ্টি হয়, বা কাজের অভিপ্রায় অপরাধমূলক না হলে তার জন্য কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত দোষী মন নিয়ে কোনো কার্য সম্পাদন করা হয় তা কোনো অপরাধ সৃষ্টি করে না। অর্থাৎ দোষী মন মেনসরিয়া না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এরপরে আমরা দেখি দোষাবহ কার্য বা অপরাধমূলক কাজ। অপরাধমূলক সংগঠনের তৃতীয় উপাদান হলো দোষাবহ কার্য। অর্থাৎ দোষাবহ কার্য বলতে মানুষ কর্তৃক এমন কার্য করা যেটাকে আইন শাস্তিযোগ্য করেছে। যে ক্ষেত্রে দোষাবহ কার্য সংঘটিত হয় না সেক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হতে পারে না। শুধুমাত্র দোষী মনের জন্য আইন কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সে দোষী মন অনুসারে কোনো দোষাবহ কার্য করে। এরপরে আমরা দেখি, যেহেতু যেখানে করিম খাদিজাকে হত্যা করার অভিপ্রায় করেছে সেক্ষেত্রে শুধুমাত্র এমন অভিপ্রায় থাকার কারণে করিমকে শাস্তি দেওয়া যায় না। এমনকি সে যদি উক্ত অভিপ্রায় অনুসারে কোনো পিস্তল ক্রয় করে এবং আইন অনুসারে লাইসেন্স গ্রহণ করে সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া যায় না। কিন্তু উক্ত অভিপ্রায় বাস্তবায়নে যখন সে প্রকৃতপক্ষে কোনো কার্য করে, যেমন খাদিজার নিকট গুলি নিক্ষেপ করে, সেক্ষেত্রে সে অপরাধ করেছে বলে গণ্য হবে, এবং উক্ত গুলি দ্বারা খাদিজা মৃত্যুবরণ করলে ৩০২ দ্বারা খুনের জন্য, বা মৃত্যুবরণ না করলে ৩০৭ দ্বারা
হত্যা চেষ্টার জন্য দায়ী হবে। এরপরে দেখেন, শুধুমাত্র অপরাধজনক কার্যের জন্য দণ্ডিত করা যায় না। দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় এমন কতিপয় পরিস্থিতি উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে অপরাধজনক কার্যটি কোনো প্রকার অপরাধী মন বা দোষী মন নিয়ে করা হয়নি মর্মে অনুমান করা হয়। এই সকল ক্ষেত্রে কার্যটি অপরাধজনক কার্য হলেও, যেহেতু এই ক্ষেত্রে অপরাধজনক অভিপ্রায় বা দোষী মন নেই, সেহেতু এমন কাজের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। সেই ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। যেমন 9 বৎসরের শিশুর কোনো কার্য অপরাধজনক কার্য বা আত্মরক্ষার অধিকার প্রয়োগে সংগঠিত কোনো অপরাধজনক কার্য শাস্তিযোগ্য না, কারণ এমন কার্যটি সে দোষী মন ব্যতীত করেছে। দণ্ডবিধিতে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি, দোষী মন না থাকলে সেক্ষেত্রে শাস্তি পাবে। দোষী মন মেনসিয়া না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধজনক কাজের জন্য শাস্তি পাবে না। এই রীতির কতিপয় ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে দোষী মন না থাকলেও একজন ব্যক্তি শাস্তি পেতে পারে, বা এমন ক্ষেত্র আছে যেখানে অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা অপরিহার্য না, কিন্তু এমন ক্ষেত্রে দোষাবহ কার্য থাকতে হবে। দণ্ডবিধিতে অনেক অপরাধের সংজ্ঞা এবং শাস্তি অপরাধের ক্ষেত্রে দোষী মন বা অভিপ্রায় শব্দের পরিবর্তে জেনে শুনে, স্বেচ্ছামূলক ভাবে, প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন 300 ধারায় প্রথম অনুচ্ছেদে নিন্দনীয় নরহত্যা খুন হতে পারে, হত্যার অভিপ্রায় থাকতে হবে, কিন্তু 300 ধারা দ্বিতীয় অনুচ্ছেদে নিন্দনীয় নরহত্যা খুন হতে হলে শুধুমাত্র জখমের অভিপ্রায় থাকলে হবে না, বরং উক্ত জখমের ফলে আহত ব্যক্তির মৃত্যু হতে পারে, সেটা জেনে শুনে অপরাধী জখম করেছে সে শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে চুরি অবশ্যই অসাধুভাবে সংগঠিত হতে হবে, ধারা 378 বা 415 দ্বারা আমরা প্রতারণা অবশ্যই অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে সংগঠিত হতে হবে। এই ক্ষেত্রে দোষী মন প্রমাণ করা অপরিহার্য না। দেখেন, অন্যদিকে দণ্ডবিধিতে কতিপয় ক্ষেত্রে অভিপ্রায় না থাকলে শুধুমাত্র অপরাধ কার্য সম্পর্কে অপরাধীর জ্ঞান বা জেনে শুনে কার্যটি করেছে এই কারণে শাস্তি পেতে পারে। যেমন দণ্ডবিধির 300 ধারায় 74 অনুচ্ছেদে কোনো হত্যা খুন বলে গণ্য হতে হলে উক্ত হত্যাটি অভিপ্রায় সহ হওয়া অপরিহার্য না, বরং উক্ত কার্যটি যে আসন্ন বিপজ্জনক সেটা জেনে শুনে অপরাধ করেছে, সেটা তাকে খুনের জন্য দণ্ডিত করতে যথেষ্ট। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 396 ধারায় খুন সহ ডাকাতি জন্য উক্ত ডাকাত দলের সকল সদস্য দায়ী হবে, যদিও খুনের অভিপ্রায় সকল সদস্যর ছিল না। সুতরাং দোষী মন না থাকলেও শুধুমাত্র দোষাবহ কার্যের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। আমরা 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, কি বলতেছে, অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় বা এবং কার্য উভয়ই একত্রে করতে হবে। দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারের দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কার্যসমূহের উল্লেখপূর্বক কার্যটি ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2014-তে আসছে। অপরাধজনক অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে থাকতে হবে। যেমন ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করার প্রাথমিক শর্ত হলো দোষী মন থাকা এবং অপরাধজনক কার্য করা, অর্থাৎ দোষী মন এবং অপরাধজনক কার্য উভয়ের উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারিতে দণ্ডিত করবে। শুধুমাত্র দোষী মনের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে না, ঠিক তেমনি শুধুমাত্র অপরাধজনক কার্যের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে না। তবে দোষী মন না থাকায় শুধুমাত্র অপরাধজনক কার্যের জন্য 76 থেকে 106 ধারায় কোনো ব্যক্তিকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দিয়েছে। এরপরে আমরা দেখি দোষী মনটা। আগের গল্পগুলোই আসলে এই ক্ষেত্রে মনে হয় আমাদের পড়ার দরকার নাই, আমরা পড়েছি দোষী মনটা কি জিনিস, দোষাবহ কার্য অপরাধমূলক কার্য সেটাও আমরা দেখেছি, এবং ফৌজদারি দায় হতে অব্যাহতির বিষয়গুলো আমরা মোটামুটি দেখেছি। এখানে যে 76 থেকে 106 দ্বারা এমন কতিপয় পরিস্থিতি উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে অপরাধজনক কার্যটি কোনো প্রকার অপরাধী মন বা দোষী মন নিয়ে করা হয়নি মর্মে অনুমান করা। এই সকল ক্ষেত্রে কার্যটি অপরাধজনক হলেও, যেহেতু এই ক্ষেত্রে অপরাধজনক অভিপ্রায় বা দোষী মন নেই, সেক্ষেত্রে এমন কার্যের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। ফৌজদারের দায় হতে অব্যাহতি পাবে। যেমন 9 বছরের কোনো কম বয়স্ক কোনো শিশুর কার্য অপরাধ হবে না, ধারা 82-তে বলছে, এবং 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়, ধারা 83-তে বলছে।
এবং আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগে বিচারিকভাবে কার্য করতে গিয়ে বিচারক কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ হবে না, ধারা ৭৭-এ বলা আছে। আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোনো কর্মকর্তা কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে, যেমন ৭৮-এ বলা আছে। যেমন ব্যক্তিগত আত্মরক্ষায় সম্পাদিত কোনো অপরাধজনক কার্য ৯৬ থেকে ১০৬ ইত্যাদিতে বলা আছে। উল্লেখিত ক্ষেত্রে দোষাবহ কার্য থাকলেও সেক্ষেত্রে দোষাবহ মন না থাকলে সেহেতু এগুলো ফৌজদারের দায় সৃষ্টি করে না। তাইলে আমরা বুঝতে পেরেছি এখানে তারা জেনারেল এক্সেপশনের আওতায় পড়বে, ৭৬ থেকে ১০৬ পর্যন্ত ওই জায়গাতে যাবে। আপনি দোষ করছেন কিনা আপনার ওই দোষাবহ মন থাকাটা জরুরি একটা দোষের ক্ষেত্রে। আমরা বিজিএস পরীক্ষা ২০১৪-তে প্রশ্ন আসছে, একটা চুক্তি, একটা বিল অফ এক্সচেঞ্জ, একটি মানচিত্র, এগুলো কি, এগুলো একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। দলিলের সংজ্ঞাটা আমরা একটু দেখি। কি বলতেছে, দলিল বলতে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায়। কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা দণ্ডবিধির ২৯ ধারায় উল্লেখিত পন্থা এবং উদ্দেশ্যে প্রকাশিত বা বর্ণিত হয়। আমরা একটু শর্তসমূহ দেখি যে দণ্ডবিধির ২৯ ধারা অনুসারে কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে, যথা কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে, উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে কোনো অক্ষর বা সংখ্যা বা চিহ্নের সাহায্যে হইতে হবে, বা উক্ত পন্থাসমূহের একাধিক পন্থায় হইতে হবে। তো উক্ত বিষয় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থা ব্যবহার করার অভিপ্রায় ছিল ব্যবহৃত হইতে পারে। এরপরে আমরা দেখি সাক্ষ্য আইনের ৩ ধারায় প্রদত্ত দলিলের সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থ গুরুত্বপূর্ণ বা অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে বা প্রচলিত ছাপ বা চিহ্নের অন্য কোনো ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা হয়। লিখিত যে কোনো জিনিস দলিল, মুদ্রিত, লিথোগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত সমস্ত শব্দই দলিল। কোনো বই, মানচিত্র, পরিকল্পনা দলিল। কোনো ধাতুগত প্রস্তরখণ্ডের উপর কিছু খোদাই করা হলে তাও দলিল। কোনো ব্যঙ্গচিত্র, তাও দলিল। সাক্ষ্য আইনের ৩ ধারায় দলিল, দণ্ডবিধির ২৯ ধারায় দলিলের সংজ্ঞা এক এবং অভিন্ন। সাক্ষ্য আইন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন করে ২০২২ সালে ২০ নভেম্বর ধারা ডিজিটাল রেকর্ডসকেও দলিল হিসাবে অন্তর্ভুক্ত হবে। এরপর দেখেন আমরা চুক্তি, বিল অফ এক্সচেঞ্জ এবং মানচিত্র যে ক্ষেত্রে দলিল হয়। চুক্তি, কোন চুক্তির শর্তাবলী ব্যক্ত করে কোনো লেখা বা যা চুক্তির সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন লেখা যখন পদার্থের উপর, যেমন কোনো কাগজে প্রকাশিত বা বর্ণিত, তখন অনুরূপ চুক্তি দলিল মর্মে গণ্য হবে। এরপরে দেখেন আমরা একটু বিল অফ এক্সচেঞ্জ দেখি। বিল অফ এক্সচেঞ্জ যখন এই মর্মে পৃষ্ঠাঙ্কন করা হয় যে বিলটি, উক্ত বিল অফ এক্সচেঞ্জ ধারককে অর্পণ করতে হবে, সেক্ষেত্রে এমন পৃষ্ঠাঙ্কন দলিল মর্মে গণ্য হবে। এরপরে দেখি আমরা মানচিত্র। একটি মানচিত্র যা সাক্ষ্য হিসাবে ব্যবহার করার অভিপ্রায়ে প্রস্তুত করা হয়েছে এবং যা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে এমন মানচিত্র দলিল মর্মে গণ্য হবে। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। বিজিএস পরীক্ষাতে আসছে কিছু টিকা বা সংজ্ঞা, অবৈধ লাভ কি, অবৈধ ক্ষতি কি, অসাধুভাবে কি, প্রতারণামূলক ভাবে কি, সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে অবৈধ লাভ জিনিসটা কি আমরা একটু দেখি। দণ্ডবিধির ২৩ ধারা অনুসারে অবৈধ লাভ হতে হলো বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নেই। যেমন একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর ক এর কোনো আইনানুগ অধিকার নেই, সুতরাং সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে গণ্য হবে। যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি হতে বঞ্চিত করা হয় বা তার নিকট হতে সম্পত্তি নিয়ে নেওয়া হয়, তখন সে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে অবৈধ লাভ বা রংফুল গেইন করেছে বলে গণ্য হবে। এরপরে আমরা দেখি অবৈধ ক্ষতি জিনিসটা কি। অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যেটাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে, কিন্তু যেমন বি এর একটা ঘড়ি চুরি করলো, এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি,
এবং উক্ত ঘড়িতে বিয়ের আইনানুগ অধিকার ছিল। সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিয়ের অবৈধ ক্ষতি হলো এবং চোর অবৈধ লাভ করলো। যে ব্যক্তির নিকট থেকে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো তা অবৈধ ক্ষতি রংফুল লস বলে গণ্য হবে। এরপরে আমরা দেখি অসাধুভাবে। 24 ধারায় অসাধুভাবে শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বেআইনি ভাবে লাভ করতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটি অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। সুতরাং অসাধুভাবে কোনো কাজ করেছে মর্মে গণ্য হবে উক্ত কাজটি করা হয়েছে। যেমন অন্য কোনো ব্যক্তিকে অবৈধ লাভ করাতে, অন্য কোনো ব্যক্তিকে অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে, তারপরে হলো আপনার সাধারণত চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি অপরাধের ক্ষেত্রে অসাধুভাবে কার্যটি করা হয়। এরপরে আমরা একটা প্রতারণামূলক ভাবে বিষয়টাকে একটু দেখি। এটা দণ্ডবিধির 25 ধারায় কোনো ব্যক্তি যখন কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি সে উক্ত কাজটি প্রতারিত করার অভিপ্রায়ে করে কিন্তু অন্যথায় না করবে। সুতরাং প্রতারিত করার অভিপ্রায়ে কোনো কিছু করা প্রতারণামূলক ভাবে করা হয়েছে মর্মে গণ্য হবে। প্রতারিত করা বলতে ঠকিয়ে দেওয়া বা প্রবঞ্চিত করা এবং যে ব্যক্তিকে ঠকিয়ে দেওয়া হবে তার ক্ষতি করা। মোটামুটি আমরা বিষয়গুলো দেখলাম। এরপরে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, সেটা হলো জয়েন্ট লায়াবিলিটি ইন ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যে যৌথ দায় আছে। আমরা সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি এখন। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, বিজেএস পরীক্ষা 2017-তে আসছে। কি প্রশ্ন আসছে দেখেন, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য বলতে কি বোঝায়? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এরপরে দেখেন কমন অবজেক্ট কমন ইন্টেনশনের মধ্যে পার্থক্য কি, বিষয়গুলো আসছে ঘুরে ফিরে। এরপরে দেখেন সংশ্লিষ্ট বিধানসমূহ উল্লেখপূর্বক উদাহরণ সহ সাধারণ অভিপ্রায় সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি জিনিস। এটা আবার অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষা অনেকবার আসছে। 2014-তে আসছে, 2011-তে আসছে, 2008-এ আসছে, 2007-এ আসছে, 2006-এ আসছে, অনেকবার আসছে, অনেকবার। তাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবারও পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। দেখেন সাধারণ অভিপ্রায়। সাধারণ অভিপ্রায় বলতে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা, মনের মনের পূর্বের সমাবেশ, অপরাধ সংগঠনে গঠিত দলের সকল সদস্যদের মধ্যে পূর্ব আলোচনা। এটা হলো কোনো অপরাধ সংগঠনের পূর্বে পরিকল্পিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধ করা। দণ্ডবিধির 34 ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কিত নীতি আলোচনা করা হয়েছে। কি বলতেছে? 34 ধারায় বলছে যখন দুই বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কার্য করে তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন কাজটি সে নিজে একা করছিল। দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায়ে অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় কমন ইন্টেনশন ছিল বলে মনে করতে হবে। 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি। এই ধারা সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে সংগঠিত ফৌজদারি কার্যের জন্য যৌথ দায়ের নীতি বর্ণনা করা হয়েছে। এখন আমরা দেখি সাধারণ উদ্দেশ্যটা কি, কমন অবজেক্ট। বেআইনি সমাবেশের উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। দণ্ডবিধির 141 ধারার 5টি উদ্দেশ্যকে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হিসাবে অভিহিত করা হয়েছে। যেমন 141 ধারা অনুসারে নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য হিসেবে গণ্য হবে। এখানে কি থাকতে হবে? এখানে থাকতে হবে বল প্রয়োগ করে সরকারি কর্মকর্তাকে ভীত করতে হবে, আইন বা আইনি প্রক্রিয়ায় বলবৎকরণে বাধা দিতে হবে। তারপরে হলো এখানে ক্ষতি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন থাকতে হবে এবং সম্পত্তির বলপূর্বক গ্রহণ বা দখল করতে থাকতে হবে এবং অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে তা করাতে বা যে কাজ করতে অধিকারী তা করা থেকে বিরত রাখতে বাধ্য করা। তো এই যে মোটামুটি 5টা বিষয় আছে সেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে।
সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যদের মধ্যে পার্থক্যগুলো যদি আমরা দেখি ধারাগত পার্থক্য। সাধারণ অভিপ্রায় নীতির দণ্ডবিধির 34 ধারায় বর্ণনা করা হয়েছে, অন্যদিকে সাধারণ উদ্দেশ্য 149 ধারায় আলোচনা করা হয়েছে। এরপরে আমরা একটু সংজ্ঞাগত পার্থক্য দেখি। সাধারণ অভিপ্রায় হলো কোনো অপরাধ সংগঠনের পূর্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরিকল্পিত পরিকল্পনা বা পূর্ব আলোচনা এবং সেই পরিকল্পনা বা আলোচনা অনুযায়ী অপরাধ করা। আর সাধারণ উদ্দেশ্য বলতে 141 ধারায় বেআইনি সমাবেশের জন্য নির্ধারিত উদ্দেশ্য সমূহকে বোঝায়। সুতরাং 141 ধারার বেআইনি সমাবেশের উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য মর্মে গণ্য হয়। এরপরে আমরা একটু সংজ্ঞাগত, মানে কতজন মিলে, আমরা সেই বিষয়টা একটু দেখি। 34 ধারা প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বা ততোধিক ব্যক্তি, এমনকি সেটা 5 জনের কম হতে পারে। এবং 34 ধারা প্রয়োগ করে সর্বনিম্ন দুজনকে দণ্ডিত করা যায়। কিন্তু সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন সদস্য হতে হবে এবং 149 ধারা প্রয়োগ করে সর্বনিম্ন 5 জনকে দণ্ডিত করা যায়। এরপরে আমরা দেখি পূর্ব পরিকল্পনা বা সাধারণ উদ্দেশ্য এই বিষয়টার মধ্যে পার্থক্য। দণ্ডবিধির 141 দ্বারা বেআইনি সমাবেশের 5টি সাধারণ উদ্দেশ্য আলোচনা করা হয়েছে, কিন্তু দণ্ডবিধির 34 দ্বারা সাধারণ অভিপ্রায়ের কোন নির্দিষ্ট শ্রেণী উল্লেখ করা হয়নি, বরং অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে সাধিত অপরাধের জন্য প্রত্যেকের দায় উল্লেখ করা হয়েছে। বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 34 ধারার অধীন সাধারণ অভিপ্রায় প্রয়োগ করার ক্ষেত্রে অভিযুক্তকে বেআইনি সমাবেশের সদস্য হওয়া আবশ্যিক না। কিন্তু 149 ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে হলে এটা অবশ্যই প্রমাণ করতে হবে যে অপরাধ সংগঠনের সময় অভিযুক্ত ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য ছিল এবং উক্ত বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধটি সংগঠিত হয়েছে এবং উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সম্ভবত এমন অপরাধ সংগঠিত হতে পারে মর্মে উক্ত সদস্যরা জানতো। এবার হচ্ছিল অংশগ্রহণের বিষয়টা। 34 ধারার অধীন কোনো ব্যক্তিকে যৌথভাবে দায়ী করার মূল ভিত্তি হলো অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় নিয়ে অপরাধ সংগঠনের সক্রিয় অংশগ্রহণ করা। তবে যে ক্ষেত্রে শারীরিক উপস্থিতি ব্যতীত অংশগ্রহণ করা যায় না, সেক্ষেত্রে অপরাধ সংগঠনে অংশগ্রহণ এবং উপস্থিতি উভয় প্রমাণ করতে হবে। কিন্তু 149 ধারায় ক্ষেত্রে অপরাধ সংগঠনের অংশগ্রহণ পার্টিসিপেশন পার্টিসিপেশন অর্থাৎ প্রয়োজনীয় না। সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে অপরাধ সংগঠনের শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট। অপরাধ সংগঠনে অংশগ্রহণ করুক বা না করুক, সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার জন্য 149 ধারায় দায়ী হবে। 149 ধারার পরিধি 34 ধারা অপেক্ষা ব্যাপক, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব 8 নং প্রশ্নটা, আমরা একটু দেখি। বার কাউন্সিল 2020 সালে আসছে। গুরুত্বপূর্ণ, অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বক্তব্যটির যথার্থতা নিরূপণ করুন। একজন ব্যক্তিকে তার ধারা সরাসরি সংগঠিত হয়নি এমন অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্য এর ভূমিকা আলোচনা করে আপনার উত্তরকে সমৃদ্ধ করুন। 20 সালের কোশ্চেন। এরপরে আমরা দেখি আবার কি আসছে বিজিএস পরীক্ষা 2014-তে ঘুরিয়ে পেঁচিয়ে, যে অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণের উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বক্তব্যটি যথার্থতা নিরূপণ করুন। একজন ব্যক্তিকে তার ধারা সরাসরি সংগঠিত হয়নি অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় অভিন্ন উদ্দেশ্য এর ভূমিকা আলোচনা করুন। এরপরে আমরা একটু দেখি অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বাংলাদেশ বনাম আবেদ আলী 36 ডিএলআর এডি 234 মামলায় বলা হয়েছে যে 34 ধারার অধীন মামলার মূল ভিত্তি হলো অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনের অভিযুক্ত ব্যক্তির অংশগ্রহণ। মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র 62 ডিএলআর এডি 1 এই মামলায় বলা হয়েছে 34 ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠনে অংশগ্রহণ, কিন্তু সকল ক্ষেত্রে শারীরিক উপস্থিতির মাধ্যমে এমন অংশগ্রহণ অপরিহার্য নয়। সকল মামলার ক্ষেত্রে এমন অংশগ্রহণ শারীরিক উপস্থিতির মাধ্যমে
হওয়া অপরিহার্য না। অর্থাৎ 34 ধারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় সহ অপরাধ সংগঠনে অপরাধীর অংশগ্রহণ অপরিহার্য, কিন্তু অপরাধ সংগঠনের স্থানে শারীরিকভাবে উপস্থিত থেকে যে এমন অংশগ্রহণ করতে হবে এমন কোনো বিধান নেই। তবে অভিন্ন অভিপ্রায়ের অংশগ্রহণ করতে হবে, কিন্তু শারীরিক উপস্থিতির মাধ্যমে এমন অংশগ্রহণ অপরিহার্য না। আমরা দেখি মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র 62 ডিএলআরএডি এই মামলাতে বলতেছে যে সুলতান শাহরিয়ার ঘটনাস্থলের নিকট উপস্থিত ছিল না। যখন শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল তখন সুলতান শাহরিয়ার রেডিও স্টেশনে উপস্থিত ছিল। অভিযুক্ত সুলতান শাহরিয়ার পক্ষে দণ্ডবিধির 302/34 ধারায় দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল এই যুক্তিতে যে যেহেতু তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল না, সেহেতু কোনো প্রকার প্রকাশ্য কার্য বা অন্য কোনো কার্যের মাধ্যমে সে হত্যায় অংশগ্রহণ করেনি, সুতরাং হত্যার তার অংশগ্রহণের দণ্ডবিধি 34 ধারার আওতায় পড়ে না। দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয়েছিল যে 34 ধারায় অভিন্ন নীতি প্রয়োগ করে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তাকে যৌথভাবে দায়ী করতে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্তের সাথে তার উপস্থিতি অবশ্যই প্রমাণ করতে হবে। কিন্তু আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করেছে ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি প্রমাণ করতে হবে এবং অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে অপরাধ সংগঠনের প্রত্যক্ষ পরোক্ষভাবে তার অংশগ্রহণ তথা প্রকাশ্য কার্য প্রমাণ করতে হবে। সুতরাং 34 দ্বারা প্রয়োগ করা হলে অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধের অংশগ্রহণ এবং উপস্থিতি প্রমাণ করতে হবে, কিন্তু ঘটনাস্থলে অপরাধের উপস্থিতি মাধ্যমে অংশগ্রহণ অপরিহার্য না। এবং বরেন্দ্র কুমার ঘোষ বনাম এম্পেরর AIR 1925 প্রিভি কাউন্সিল 7 এই মামলায় ব্যাখ্যা করা হয়েছে দণ্ডবিধির অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠন অংশগ্রহণ, কিন্তু সকল মামলার এমন অংশগ্রহণ শারীরিক উপস্থিতিতে হওয়া অপরিহার্য না। শারীরিক সহিংসতা জড়িত অপরাধের ক্ষেত্রে আসামিকে যৌথভাবে দায়ী করতে হলে অপরাধের স্থানে অপরাধীর উপস্থিতি অপরিহার্য হতে পারে, কিন্তু অন্য অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে আসামির উপস্থিতি অপরিহার্য না হওয়ার ক্ষেত্রে অপরাধটি ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন সময় এবং ভিন্ন স্থানে করা যায়। সুতরাং 34 ধারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ থাকতে হবে, তবে ঘটনাস্থলে উপস্থিত থেকে যে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করতে হবে এমন কোনো শর্ত 34 ধারায় আবশ্যিক না। এলে সরাসরি সংগঠিত করেনি এমন অপরাধ দায়ী করতে অভিন্ন অভিপ্রায় অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা। তাহলে 34 ধারায় সাধারণ অভিপ্রায়ের ভূমিকা। 34 ধারা প্রয়োগ করতে হলে পরিকল্পিত অপরাধটি প্রত্যেক অভিযুক্ত কর্তৃক সরাসরি সংগঠন করা অপরিহার্য না। যেমন রসুল বক্স বনাম রাষ্ট্র 42 DLR-SC 297 মামলা বলা হয়েছে কোন মামলার ক্ষেত্রে দণ্ডবিধি 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধে অংশগ্রহণকারীরা পূর্ব পরিকল্পনা অনুসারে কার্য করেছে সেটা অনুমান করতে কতিপয় প্রকাশ্য কার্য বা কার্যসমূহ অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় যে অপরাধে অংশগ্রহণকারী প্রত্যেক অপরাধী একই প্রকৃতির কার্য করেছে সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে এমনও হতে পারে অপরাধের মধ্যে কয়েকজন কোনো কিছুই করেনি, শুধুমাত্র হাজির থেকে অপরাধটি সংগঠনে সাহায্য করেছে। আরো ডিএলআর এরপরে দেখেন চার্জ রাষ্ট্র বনাম তাজুল ইসলাম 48 DLR 305 চার্জের সপক্ষে রাষ্ট্রপক্ষ কর্তৃক হাজিরকৃত সাক্ষ্য হতে পরিলক্ষিত হয় যে বাদশাহ তার দোষ স্বীকারোক্তিতে বলেছে যে বিরুজা রানীর দ্বিতীয় সন্তানের পা চেপে ধরেছিল এবং অভিযুক্ত ইনুদাও দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। অন্য একজন অভিযুক্ত ব্যক্তি বলেছে যে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তারা বিরুজার বাড়িতে গিয়েছিল এবং অপরাধ সংগঠনে তাদের পথে যারা কেউ না আসতে পারে সেই জন্য তারা নৌকাতে বিরুজা রানীর প্রতিবেশীর বাড়ির দরজার সামনে এবং বিরুজা রানীর বাড়ির অভিমুখের রাস্তায় পাহারা দিয়েছিল। যদিও উক্ত অভিযুক্ত খুন না করে পাহারায় ছিল, তথাপি সে বাদশার সাথে যৌথভাবে দণ্ডিত হবে। তাহলে যে সকল অপরাধের ক্ষেত্রে শারীরিক জখম জড়িত স্বাভাবিকভাবে সে সকল ক্ষেত্রে আসামি যৌথভাবে দায়ী করতে হলে ঘটনাস্থলে আসামির উপস্থিতি অপরিহার্য, কিন্তু অন্য অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে আসামির উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণ অপরিহার্য না।
যে ক্ষেত্রে অপরাধটি ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন সময় এবং ভিন্ন স্থানে করা হয়। সুতরাং কোনো অপরাধ সরাসরি সংগঠন করেনি এমন অপরাধের জন্য 34 ধারায় অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দায়ী হতে পারে, যদি সে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে পূর্ব পরিকল্পনা এবং আলোচনা অনুসারে অপরাধ করে, অপরাধ সংগঠনে অংশগ্রহণ করে, তবে অপরাধটি তার দ্বারা সরাসরি সংগঠিত হতে হবে। এটা 34 ধারার ক্ষেত্রে অপরিহার্য না। এরপরে আমরা দেখি 149 ধারার উদ্দেশ্যে ভূমিকা। 149 ধারার বিধান ব্যতীত বেআইনি সমাবেশের কোনো সদস্যকে তার কর্তৃক সংগঠিত নয় বরং বেআইনি সমাবেশের অন্য কোনো সদস্য কর্তৃক সংগঠিত কোনো অপরাধের জন্য দায়ী করা যায় না। সুতরাং 149 ধারায় মূলত পরার্থ দায়ের বিধান যুক্ত করা হয়েছে, যেটার মূল বিষয় হলো বেআইনি সমাবেশের কোনো একজন সদস্য অপরাধের জন্য অন্যান্য সদস্যরাও দায়ী হবে যদি 149 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করা হয়। বেআইনি সমাবেশের কোনো এক সদস্য কর্তৃক সম্পাদিত কোনো কার্যের জন্য উক্ত সমাবেশের অন্যান্য সদস্যদের দায়ী করা যাবে, কিন্তু এর অর্থ এই নয় যে বেআইনি সমাবেশের কোনো সদস্য দ্বারা সম্পাদিত প্রত্যেক কাজের জন্য উক্ত সমাবেশের অন্যান্য সকল সদস্যরা সর্বদা উক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দায়ী হবে, এবং সেটা বুঝাতে এ দ্বারা ব্যাখ্যা করা যায় না। যেমন বেআইনি সমাবেশের কোনো সদস্য যদি এমন কোনো অপরাধ করে যেটা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়নি, বা যে অপরাধটি উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্যের সাথে কোনো ক্রমেই সম্পর্কিত না, বা সেক্ষেত্রে বেআইনি সমাবেশের সদস্যরা জানতো না যে উক্ত অপরাধ সম্ভবত সংগঠিত হবে, উক্ত সদস্য শুধুমাত্র বেআইনি সমাবেশের সদস্য হওয়ার কারণে অপরাধ সংগঠনকারীর সাথে দায়ী হবে না। সুতরাং কোনো ব্যক্তি কর্তৃক সরাসরি সংগঠিত হয়নি এমন কোনো অপরাধের জন্য 34 ও 149 ধারা নীতি প্রয়োগ করে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে বা পরার্থ দণ্ডিত করা যেতে পারে। সুতরাং কোনো ব্যক্তি তার কর্তৃক সম্পাদিত নয় এমন কোনো কার্যের জন্য অন্য কোনো ব্যক্তির সাথে পরার্থে দায় করতে 34 ও 149 ধারার নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা প্রশ্ন দেখবো হলো কিভাবে সাধারণ অভিপ্রায় জন্য একজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করা যায়, যদিও সেই ব্যক্তি সরাসরি উক্ত অপরাধে সংগঠন করে নাই। তাহলে কিভাবে সাধারণ অভিপ্রায়ের জন্য একজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করা যায় যদিও সেই ব্যক্তি সরাসরি উক্ত অপরাধ সংগঠন করে না, তাই বিস্তারিত আলোচনা করা হলো। আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি কিভাবে তাকে দায়ী করা যায়। অনেকগুলো ডিএলআর আমরা দেখেছি, এখানে মোটামুটি এই ডিএলআর গুলো ইউজ করে প্রশ্নটার উত্তর দেওয়া যাবে। আমরা একটু সুতরাং থেকে দেখি যে সুতরাং কি বলতেছে। সুতরাং বলতেছে কোনো অপরাধ সরাসরি সংগঠন করেনি এমন অপরাধের জন্য 34 ধারার অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দায়ী হতে পারে যদি সে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে পূর্ব পরিকল্পনা বা আলোচনা অনুসারে অপরাধ করে, অপরাধ সংগঠনে অংশগ্রহণ করে, তবে অপরাধটি তার দ্বারা সরাসরি সংগঠিত হতে হবে। 34 ধারা ক্ষেত্রে অপরিহার্য না। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা একটু দণ্ড সম্পর্কিত বিষয়গুলো থেকে দেখি। আমরা 12 নং প্রশ্নটা একটু দেখি। বা কি বলতেছে, পেনাল কোড এর বিধান অনুযায়ী অপরাধীর কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়। বিজিএস পরীক্ষা 2007 সালে আসছে, আমরা সেই বিষয়টাই একটু দেখি। আমরা এটা 53 ধারাতে দেখেছি যে বিশেষ করে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাবাস হতে পারে, সশ্রম বা বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এই বিষয়গুলো হলো 53 ধারাতে বলা আছে। এরপর হলো অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্যটা কি আসলে। অপরাধীকে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি। বিজিএস পরীক্ষা 2007 আসছে। দণ্ড প্রদানের কি উদ্দেশ্য থাকতে পারে। যে ব্যক্তি অপরাধ করেছে তাকে পুনরায় অপরাধ করতে বা অপরাধের পুনরাবৃত্তি করা হতে বিরত রাখা, অপরাধীকে সংশোধন করা এবং আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তোলাই দণ্ড প্রদানের একটা মৌলিক উদ্দেশ্য, এবং অপরাধের ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করা যা অন্যদের অপরাধ সংগ্রহ করা হতে বিরত রাখে। এরপরে আরো কি উদ্দেশ্য আছে। দণ্ড প্রদানের উদ্দেশ্য হলো অপরাধী অবশ্যই উপলব্ধি করবে যে সে একটা অপরাধ করেছে যা সে যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, শুধুমাত্র সেই সমাজের জন্যই ক্ষতিকর না, বরং ব্যক্তি এবং সমাজের সদস্য হিসেবে তার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এবং অপরাধ প্রতিরোধ করা এবং সমাজকে সুরক্ষা দেওয়া দণ্ড প্রদানের একটি মৌলিক উদ্দেশ্য।
অপরাধীকে অপরাধ সংগঠন করা হতে বিরত রেখে এবং একই সাথে অপরাধের পুনরাবৃত্তি করা হতে বিরত রেখে সমাজকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে দণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এই অপরাধী যেন তার বিপদগামী পথ অনুসরণ না করে সে বিষয়ে তাকে সতর্ক করতে অপরাধীকে শাস্তি বা কষ্ট ভোগ করানোই হলো শাস্তি প্রদানের উদ্দেশ্য। একই সাথে একই সাথে অন্যদেরকে বুঝানো এবং উপলব্ধি করানো যে যদি তারা কোনো অপরাধ সংগঠন করে তাহলে তাদেরকে একইভাবে গণ্য করা হবে। এগুলো হলো অপরাধ সংগঠনের উদ্দেশ্য। আমরা একটু 14 নং প্রশ্নটা একটু দেখি যে যে সকল ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। 2007 সালে বিজিএস পরীক্ষা আসছে, গুরুত্বপূর্ণ আছে। দেখেন যে 10টি ক্ষেত্রে আদালত মৃত্যুদণ্ড দিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে। 10টি ধারাতে আছে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ করা বা সহায়তা করা ধারা 121-এ বলা আছে, এবং বিদ্রোহে বিশেষত সৈনিক এবং নাবিক বা সম্বন্ধে সহায়তা বা সেটার ফলে বিদ্রোহ সংগঠিত হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা, যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে, 194-তে বলা আছে। এরপরে হলো খুন। খুনের বিষয়টা আছে 302-এ, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুন করলে 303-এ বলা আছে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এরপর নাবালক উন্মাদ মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যা সহায়তা করলে, তার ফলে আত্মহত্যা করলে 305-এ ধারাতে বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে, এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে 307-এ বলা আছে। এরপরে দেখেন এসিড জাতীয় পদার্থ ধারা, মুখ মাথা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে ধারা 326-এর কথা বলা আছে, এবং 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুব গুরুতর আঘাত করলে উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে ধারা 364-র কথা বলা আছে। লাস্ট খুনসহ ডাকাতি করলে ধারা 396-তে বলা আছে। আশা করছি এই 10টা ধারা আপনারা মনে রাখবেন। 121, 132, 194, 302, 303, 305, 307, 326 ক, 364 ক এবং 396 খুনসহ ডাকাতি। এরপরে আমরা 15 নং প্রশ্নটা একটু দেখি, যে বলতেছে পেনাল কোড 1860-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে শাস্তির ধরনগুলো বর্ণনা করুন। শাস্তির কি কি ধরন ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, শাস্তির কি কি ধরন আছে, কিভাবে শাস্তি দেওয়া যায়, আগের কথাবার্তাগুলো। ঠিক আছে, এই যে শাস্তির ধরন হলো এগুলো। যাবজ্জীবন কারাবাস দিতে পারে, যাবজ্জীবনের বিষয়গুলো আসছে এখানে। কারাবাস হইতে পারে 2 রকমের, সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, অর্থদণ্ড দিতে পারে। 63 থেকে 70 দ্বারা অর্থদণ্ডের বিধানগুলো আলোচনা করা আছে। সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে 61, 62 দ্বারা বাদে করে। এখানে আপনার হচ্ছে হলো কোথায় কোথায় এই যে 169 দ্বারা সরকারি কর্মকর্তা কর্তৃক অবৈধভাবে সম্পত্তি ক্রয় বা নিলাম বিক্রয় করার ক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান বলবৎ আছে। এই বিষয়গুলো হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু 16 নং প্রশ্নটা একটু দেখি। 16 নং প্রশ্নের মধ্যে বলা আছে যে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ডের মধ্যে কি পার্থক্যগুলো কি আসলে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ডের মধ্যে পার্থক্য। এখন কারাদণ্ডের মেয়াদ, কারাদণ্ড কোনো নির্ধারিত মেয়াদের জন্য হয়, যেমন 6 মাস, 2 বছর, 5 বছর। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে কোনো নির্ধারিত মেয়াদ নেই, কারণ জীবনের মেয়াদ স্বয়ং অনিশ্চিত। সুতরাং যাবজ্জীবন কারাদণ্ডে কারাবাসের মেয়াদ অনির্ধারিত। এই কারণে এটা কোনো নির্ধারিত মেয়াদের কারাবাস না, বরং এটা মেয়াদ জীবন পর্যন্ত। তবে এখানে আমৃত্যু কথাটা আসতে হবে। এরপরে দেখেন আপাত দৃষ্টিতে যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তি স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস। আর শুধুমাত্র দণ্ডবিধির 55, 57, ফৌজদারি কার্যবিধির 35-এর ক ধারায় ব্যবহৃত যাবজ্জীবন কারাবাস বলতে আসলে 30 বছর গণ্য হবে, যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে কোনো নির্দিষ্ট মেয়াদে রূপান্তর করতে হয়। যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর মর্মে গণ্য করা হবে। অন্যদিকে আমৃত্যু কারাদণ্ড বলতে মৃত্যু পর্যন্ত কারাবাসকে বোঝাবে। যে ক্ষেত্রে আমৃত্যু কারাবাস পর্যন্ত কারাবাস দেয়া হলো সেই ক্ষেত্রে আপনার দণ্ডিত আসামি 35-এর ক
দ্বারা সুবিধা পাবে না, এবং তার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর গণ্য হবে না, বরং স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাভোগ করতে হবে। সুতরাং যাবজ্জীবন কারাবাস বা কারাবাসের ক্ষেত্রে দণ্ডিত আসামি কারাবাস রেয়াত পেতে পারে। অন্যদিকে আমৃত্যু কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কোনো কারাবাস হতে রেয়াত পায় না। এই কারণে মৃত্যুর পূর্ব পর্যন্ত কারাবাসে থাকতে হবে। যাবজ্জীবন কারাবাস সর্বদা সশ্রম বা বিনাশ্রম উভয় হইতে পারে। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে 17 নং প্রশ্নটা আমরা একটু দেখি। যে ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো পরিমাণ উল্লেখ থাকে না, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ কি হবে? আইনের বিধান উল্লেখে আলোচনা করুন, 17 বিজিএস ছিল। গুরুত্বপূর্ণ যে বলতেছে, দণ্ডবিধির 63 ধারা অনুসারে যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে, কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের নির্দিষ্ট সীমা নাই, তবে অত্যাধিক হবে না। 63 ধারার মূল কথা হলো, যে ক্ষেত্রে জরিমানার পরিমাণ নির্ধারিত করা হয়নি, সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে যে আরোপিত জরিমানা সীমাহীন হতে পারে, যা হোক এটা অত্যাধিক হবে না। সুতরাং এমন ক্ষেত্রে যুক্তিযুক্ত পরিমাণ জরিমানা আরোপ করা উত্তম। কি পরিমাণ জরিমানা যুক্তিযুক্ত সেটা নির্ধারণ করতে অনেক বিষয় বিবেচনায় নিতে হবে। যেমন অপরাধের ভয়ানকতা, অপরাধীর আর্থিক অবস্থা, অপরাধের ধরন। যে ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাবাস আরোপ করা হয়, সেক্ষেত্রে ব্যতিক্রম পরিস্থিতি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অত্যাধিক জরিমানা আরোপ করা উচিত নয়। এরপরে দেখেন, জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে জরিমানা সম্পূর্ণ পরিশোধ করা হলে কারাদণ্ড আরোপ আরোপের পরিণতি কি হবে তা আইনের বিধান উল্লেখে আলোচনা করে। এখন আহ জরিমানা সম্পূর্ণ পরিশোধ করা হলে আরোপিত কারাদণ্ডের পরিণতি কি হবে সেটা ৬৮ ধারাতে বলা হয়েছে। অর্থদণ্ড পরিশোধ করার ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা বাতিল করা হবে। যখন অর্থদণ্ড পরিশোধ করা হয় তা আইনি প্রক্রিয়ায় আদায় করা হয়। সুতরাং জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে জরিমানা সম্পূর্ণ পরিশোধ করা হলে আরোপিত কারাদণ্ড বাতিল হবে। এরপরে আমরা 19 নং প্রশ্নটা একটু দেখি। দণ্ড দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি কিন্তু সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট বক্তব্য আপনি সমর্থন করেন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি। দণ্ডবিধি প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি, সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। এই বক্তব্য আমি সমর্থন করি, কারণ আমার সমর্থনের যুক্তিসমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রতিরোধমূলক শাস্তি হলো এমন মারাত্মক প্রকৃতির শাস্তি যা অপরাধী কর্তৃক অপরাধের পুনরাবৃত্তি করা হতে বিরত রাখতে আরোপ করা হয়। এমন শাস্তির মুখ্য উদ্দেশ্য হলো অপরাধীকে উচিত শিক্ষা দেওয়া। আর প্রতিরোধমূলক শাস্তির আরো একটি উদ্দেশ্য হলো অপরাধীকে শাস্তি প্রদান করে সমাজের একই মানসিকতা জনগণের জন্য ভয়ের দৃষ্টান্ত স্থাপন করে, যে যদি তারা এমন ধরনের কোনো অপরাধ সংঘটন করে তাহলে তাদেরকে একইভাবে গণ্য করা হবে। কিন্তু দণ্ডবিধিতে উল্লেখিত শাস্তিসমূহ প্রতিরোধমূলক প্রকৃতি, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা কারাবাসের প্রতিরোধমূলক শাস্তির উদাহরণ। কিন্তু মৃত্যুদণ্ড আরোপের মাধ্যমে শুধুমাত্র অপরাধে না, বরং সমাজের একই মানসিকতার ব্যক্তির মনে ভয়ের সৃষ্টি করা হয়, যেন তারা আইন ভঙ্গ না করে। অন্যদিকে সংশোধনমূলক শাস্তির উদ্দেশ্য হলো অপরাধের দোষ, ভুল ত্রুটি দূর করে তাকে উত্তম মানুষ হিসাবে গড়ে তোলা। এই তথ্যের মূল কথা হলো অপরাধীদের সংশোধন করা, এবং এই তথ্যের দর্শন হলো প্রত্যেক ব্যক্তি ভালো মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু পরিস্থিতি তাকে অপরাধীতে পরিণত করে। কোনো ব্যক্তি অপরাধ করেছে শুধুমাত্র এই কারণে সে মানুষের মর্যাদা হারায় না, সুতরাং তাকে স্বীকৃত করতে হবে এবং উন্নতির জন্য সুযোগ দিতে হবে। শান্তিপ্রিয় এবং আইনের প্রতি অনুগত নাগরিক হিসাবে যেন সে তার নতুন জীবন শুরু করতে পারে, সেই জন্য তাকে সুযোগ দিতে হবে। সংশোধনমূলক শাস্তির উদাহরণ হলো প্রেরণ,
প্রবেশন, কারাগারে বন্দির জন্য শিক্ষা বা প্রশিক্ষণ ব্যবস্থা করা বা ভর্ৎসনা করা ইত্যাদি। কিন্তু দণ্ডবিধিতে এই সংশ্লিষ্ট কোনো বিধান নেই। কারণ দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখেন, যেটা আহ আপনার হলো সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশনের দিকে আমরা একটু যাই। সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি? কোনো একটি কাজ, কোনো একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? খুবই গুরুত্বপূর্ণ। সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণনা করুন। অনেক বড় প্রশ্ন। দণ্ডবিধি 1860-এর 76 থেকে 106 ধারা পর্যন্ত ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি 6 ধারা বলা হয়েছে চতুর্থ অধ্যায়ের বর্ণিত সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে প্রত্যেকটি অপরাধের সংজ্ঞা ব্যাখ্যা করতে হবে। 6 ধারা এটা সুস্পষ্ট করছে যে যদি কোনো কার্য বা কার্যের বিরতি অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে, তারপরও এমন কার্য বা কার্যের বিরতি অপরাধ হিসেবে গণ্য হবে না যদি এমন কার্য বা কার্যের বিরতি চতুর্থ অধ্যায়ে উল্লেখিত সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে এবং নিম্নে ফৌজদারি অপরাধের সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হলো। যেমন তথ্যগত ভুল, আইনগত ভুলের কারণে নয়, ঘটনাগত ভুলের কারণে সরল বিশ্বাসে নিজেকে কাজটি করতে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না, 76-এ বলা আছে। এরপরে বলা আছে আইন বলে সমর্থিত বা ঘটনাগত ভুলের কারণে নিজেকে আইন বলে সমর্থিত বলে বিশ্বাসী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য কোনো অপরাধ হবে না, 79-তে বলা আছে। বিচারিক কোনো কার্য, আইনের প্রদত্ত ক্ষমতা প্রয়োগে বিচারিক ভাবে কার্য করতে গিয়ে বিচারক কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না, 77-এ বলা আছে। তারপর হলো আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোনো কর্মকর্তার কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে, 78-এ বলা আছে। এবং এরপরে বলা আছে আইনগত কার্য মানে আইনগত কার্য সম্পাদনকালে দুর্ঘটনাজনিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না, যে ক্ষেত্রে এমন কার্য অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ছাড়া যথাযথ যত্ন বা সতর্কতার সাথে সম্পাদন করা হয়েছে। সে সাথে আমরা আহ 80-র পরে আমরা 81 দেখতে পারি। যেমন বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোটখাটো ক্ষতি করা যাবে। এরপরে হলো আমরা 82 83 দেখি। 82-তে আমরা আহ, 82 এবং 83 একসাথে দেখবো। 82-তে বলা আছে আপনার হলো 9 বছর পর্যন্ত কোনো শিশুর কাছে অপরাধ হবে না। আর হচ্ছে হলো 83-তে বলতেছে হলো 9 থেকে 12, দুইটাই। তবে এখানে ওই যে বোধ শক্তি সম্পূর্ণ বা আহ, পরিপক্কতার একটা বিষয় আসবে। হ্যাঁ। এরপরে হচ্ছে হলো আপনার হচ্ছে আমরা দেখবো একসাথে 84-টা দেখবো। পাগলের বিষয়টা আমরা দেখবো 84-তে। এই উন্মাদ ব্যক্তির কার্য কোনো অপরাধ হবে না, 84-র সাথে আমরা 98 মিলাই করবো। ওখানেও আহ, আপনার প্রাইভেট ডিফেন্স করার জন্য কোনো পাগলকে মারা যাবে। আপনারা 85 এবং 86 একসাথে দেখবেন। মাতাল বা নেশাগ্রস্ত, একটা হলো অনিচ্ছাকৃত ভাবে নেশা আর একটা হলো ইচ্ছাকৃত ভাবে নেশা। যে দুটাইতেই যদি তাদের কোনো ইন্টেনশন যদি না থাকে, তাহলে সেই বিষয়টা অপরাধ বলে গণ্য হবে না। তাদের যে বিষয়গুলো, হ্যাঁ, কার্যটি বেআইনি বা আইনের পরিপন্থী ছিল সেটা বুঝতে অক্ষম ছিল। এরপরে আপনারা 87 88 89 এগুলো একসাথে দেখবেন। এখানে কনসেন্ট নেওয়ার একটা বিষয় আছে। 87-তে আমরা রেসলিং খেলার বিষয়টা দিয়ে মনে রাখি। 87 ধারাতে বলতে হচ্ছে 18 বছরের বেশি বয়সের ব্যক্তির সম্মতি নিয়ে এমন কোনো কাজ যেটা উক্ত ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত হয়েছে, এটা। এরপরে হলো 88-তে হলো ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় ভোট পেতে কনসেন্ট নিয়ে যে সার্জারি করে, এই বিষয়টা 18-এর সাথে আপনারা আহ আহ, ইয়ে পড়বেন। 92 দেখবেন, ওখানে কনসেন্ট ছাড়াও মঙ্গলার্থে কাজ করলে অপরাধ বলে গণ্য হবে না। এরপরে হলো এই যে 92টা এখানে কনসেন্ট ছাড়াও যদি কোনো মঙ্গলার্থে কাজ করে সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। এরপরে আপনারা দেখবেন 93 দেখবেন। 93 হলো সংবাদ, অর্থাৎ আপনি সরল বিশ্বাসে কোনো সংবাদ কোনো রোগীকে দিলে সে যদি মারাও যায় সেটা আপনার অপরাধ হবে না। এরপরে হচ্ছে হলো আপনি 94 দেখবেন। তারপরে হচ্ছে আহ 90-তে বলা আছে ভীতি বা ভ্রান্ত ধারণায় কোনো কিছু
করলে সেক্ষেত্রে কনসেন্ট নিলে অপরাধ হিসেবে গণ্য হবে। 94তে বলতেছে যে ভীতির মাধ্যমে কোনো কাজ করানো হলে অপরাধ হবে না, তবে এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতে পারবেন না, কাউকে খুন করতে পারবেন না, এবং কি ডাকাত দলের সদস্য হয়ে যেতে পারবেন না, এই বিষয়গুলো বলা আছে। এরপর সামান্য ক্ষতিকারক কাজ, সেগুলো অপরাধ বললে গণ্য হবে না 95তে। এরপরে হলো প্রাইভেট ডিফেন্সের যে বিষয়গুলো আছে 96 থেকে 106 পর্যন্ত। এখানে 96তে আত্মরক্ষা বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। 97তে বলা হয়েছে বা নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি, নিজের দেহ অন্যের দেহ, এই বিষয়গুলোর জন্য কাজ করা যাবে। তারপরে হচ্ছে হলো আপনারা আহ, আহ, তারপরে হলো এখানে আমরা 84 সময় 98 দেখছিলাম যে পাগলকে প্রাইভেট ডিফেন্স, মানে পাগলকে মারা যাবে, ওখানে প্রাইভেট ডিফেন্স নেওয়া যাবে, সেটাই বলা আছে। আর 99টা একটু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, সেই বিষয়গুলো একটু দেখবেন, 99 এর বিষয়গুলো। এরপরে হচ্ছে হলো এখানে সরকারি কর্মচারীকে ইয়ে করা যাবে না, এবং আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু দিতে হবে, এবং 100 দ্বারায় আপনার 6টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, সম্পত্তি রক্ষার্থে 103-এ 4টি ক্ষেত্রে, এই বিষয়গুলো একটু দেখবেন। এরপরে হচ্ছে হলো আপনারা 102 এবং 105 মনে রাখবেন একসাথে, ওখানে স্থিতিকালের বিষয়গুলো আছে, কতক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন, সময়টা কতক্ষণ থাকবে, এবং 106 এবং দেওয়ালে ফিট থেকে গেলে আপনি কি করবেন, আপনি নিরপরাধ কোনো লোককে মারার একটা বিধান টিধান আছে। এই বিষয়গুলো সব মিলাই আলোচনা করা আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো পারবেন, এগুলো একদম 76 থেকে 106 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে, বার কাউন্সিলে প্রতিবারে আসে, বড় প্রশ্ন হোক ছোট প্রশ্ন হোক আসবেই ইনশাআল্লাহ। এরপরে 16 অধ্যায় 17 অধ্যায়, হ্যাঁ, মানব দেহ সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, অ্যাবেটমেন্ট থেকে প্রশ্ন আসবে। তারপরে হলো মানহানির ব্যতিক্রম নিয়ে প্রশ্ন আসতে পারে, ঘুষ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে জালিয়াতি নিয়ে প্রশ্ন আসতে পারে। এই যে ওভারঅল এবং জয়েন্ট লেবিলিটি নিয়ে, অর্থাৎ যৌথ দায় নিয়ে প্রশ্ন আসতে পারে। ওভারঅল এই বিষয়গুলো যদি আপনাদের ধারণা থাকে, আপনারা পিলি ভিত্তিক সবগুলো সেকশন একটু একটু করে দেখে নেবেন, বিশেষ করে এই যে 4 নম্বর অধ্যায়টা এবং 16 এবং 17 অধ্যায় খুব বেশি করে দেখবেন।